আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরিবারের সকলেই নিশ্চয়ই ভালো আছে। আমিও ভালো আছি। আমি রুমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাস পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করছিলাম ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার। আমি তোমাদেরকে পড়াচ্ছি ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র এই কোর্সটির আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে বৈদেশিক মুদ্রা ও বৈদেশিক বিনিময়। তো যখনই পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করা হয় তখনই কিন্তু সেই পণ্য বা সেবার বিপরীতে প্রতিদান স্বরূপ অর্থ প্রদান করতে হয়। তো এই যে কেনা বেচার কাজটা সবসময় কিন্তু দেশের অভ্যন্তরেই সংগঠিত হয় তা কিন্তু নয়, এটা দেশের বাইরে গিয়ে অন্য দেশের সাথেও সংগঠিত হতে পারে। তো এই যে অন্য দেশের সাথে আমাদের দেশের যে অর্থের মূল্যমান সেটা কিন্তু এক নয়। অর্থাৎ আমরা আমাদের কারেন্সি কোনটা? আমাদের কারেন্সি হচ্ছে টাকা। আমেরিকার কারেন্সি কিন্তু টাকা নয়, তাদের কারেন্সি হচ্ছে ডলার। ভারতের কারেন্সি রুপি, ইংল্যান্ডের কারেন্সি পাউন্ড। তো এই যে এক একটা দেশের কারেন্সি কিন্তু এক এক রকম, তাই না? তাদের নাম যেমন আলাদা, প্রত্যেকটা অর্থ মানে আমরা অর্থই বলি, সেটা যে কারেন্সি হোক, তার যে মূল্যমান অর্থাৎ তার যে ক্রয় ক্ষমতা, মানে ওই পরিমাণ টাকা বা ওই পরিমাণ ডলারে বা পাউন্ডে যে কোনো পণ্যদ্রব্য কেনার যে ক্ষমতা সেটাও কিন্তু আলাদা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আজকে আলোচনা করব, এই বৈদেশিক মুদ্রা এবং বৈদেশিক বিনিময় সম্পর্কে। তো বৈদেশিক বিনিময়টা কি? আচ্ছা, প্রথমে যেটা বলি, বৈদেশিক মুদ্রাটা কি? বৈদেশিক মুদ্রা হচ্ছে একটি দেশের নিজ যে কারেন্সি বা মুদ্রা রয়েছে সেই মুদ্রার বাইরে গিয়ে অন্য দেশগুলোর, মানে ওই দেশটা বাদে পৃথিবীর যে অন্য দেশগুলো রয়েছে তাদের যে মুদ্রা রয়েছে সেটাই হচ্ছে বৈদেশিক মুদ্রা। নিজ দেশীয় মুদ্রা ব্যতীত অন্য দেশীয় মুদ্রাটাই হচ্ছে বৈদেশিক মুদ্রা। আর বৈদেশিক বিনিময় কি? একটি দেশের মুদ্রার রূপান্তর করার মাধ্যমে অথবা স্থানান্তর করার মাধ্যমে অন্য দেশে যে পরিমাণ মুদ্রা পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে বৈদেশিক বিনিময়। তো আমরা যদি একটু সংজ্ঞাটা ভালো করে খেয়াল করি, দেখো আমি বোর্ডে একটা সংজ্ঞা লিখে রেখেছি যে বিশেষ পদ্ধতিতে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারণের মাধ্যমে উভয় দেশের সম্পদের মূল্যায়ন এবং লেনদেন নিষ্পত্তি করা হয় এবং মুদ্রার মালিকানা স্থানান্তর করা হয় এক দেশ থেকে অন্য দেশে, তাকে বৈদেশিক বিনিময় বলে। যেমন ধরো, আমরা যখন তৈরি পোশাক শিল্প থেকে যখন পোশাকগুলোকে রপ্তানি করা হয় তখন কিন্তু সেই রপ্তানির যে অর্থটা সেটা যে যে দেশগুলোতে আমরা রপ্তানি করে থাকি তাদের কারেন্সিতে কিন্তু পাই। কিন্তু বাংলাদেশে কি সেই কারেন্সিগুলোতে ব্যবসায়ীরা লেনদেন করছে? তারা কিন্তু লেনদেন করছে না, তারা কিন্তু দেশীয় মুদ্রায় লেনদেন করছে। তার মানে সেই কারেন্সিগুলোকে দেশীয় মুদ্রায় কিন্তু স্থানান্তর করা হচ্ছে, তারপরে গিয়ে সেটা আমাদের মুদ্রা বাজারে সচল হচ্ছে, তাই না? তো এই যে অন্য একটি দেশের মুদ্রা এই দেশে এসে রূপান্তরিত হলো, স্থানান্তরিত হলো, সেটা সম্পদের যে মূল্যায়নটা হলো সেই মুদ্রায়, এই যে পদ্ধতি বা প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে কি? বিনিময় হার বা বৈদেশিক বিনিময়। বিনিময় হার না, বৈদেশিক বিনিময়। তোমরা যদি আমার সংজ্ঞাটা আরেকবার খেয়াল করো তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। বলাই হয়েছে যে বিশেষ পদ্ধতিতে, মানে এখানে এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা হয়। অর্থাৎ এটা কিন্তু তুমি আমি চাইলেই করে ফেললাম তা কিন্তু না, এটা সরকার কর্তৃক প্রদত্ত একটি প্রক্রিয়া যার মাধ্যমে এটি আমার দেশের মুদ্রার সাথে অন্য বৈদেশিক একটি মুদ্রার বিনিময় হারটা নির্ধারণ করবে। এবং তারপরে কি বলা হয়েছে দেখো, উভয় দেশের সম্পদের মূল্যায়ন হবে। অর্থাৎ আমার দেশের যে সম্পদটা আমার মানে যে সম্পদটা, ধরো একটা তৈরি পোশাক, সেটা আমার দেশের টাকায় কত দাম এবং সেটা যিনি রপ্তানিকারক, যিনি কিনছেন, তিনি কত প্রদান করছেন তার জন্য, এই যে দুইটা, ধরো ডলারে তিনি সেই তৈরি পোশাকের মূল্য প্রদান করছেন, তাহলে সেই ডলার এবং টাকা যে সম্পদের মূল্যায়ন, আমরা কিন্তু ধরো যেই তৈরি পোশাকটা ধরলাম 85 টাকা, সেই 85 টাকার তৈরি পোশাকটাকে আমেরিকানরা দিচ্ছে কত? $1, তাই না? তো এই যে সম্পদের মূল্যায়নটা কিভাবে হচ্ছে, তাদের $1 আমাদের 85 টাকা, ওই সম্পদটাকে আমরা কনজিউম করতে পারি। সেটাই বলা হয়েছে যে উভয় দেশের সম্পদের মূল্যায়ন এবং লেনদেন নিষ্পত্তি করা হয়।
এখন ওই তৈরি পোশাকটা আমি কি $1 বেচতে আগ্রহী কিনা, সেটাও যে এই যে লেনদেন, এই লেনদেনটাকে নিষ্পত্তি করা হয়। হ্যাঁ, আমি $1 তৈরি পোশাকটা এক্সপোর্ট করতে রাজি। তার মানে এখানে ওই $1 আমি আমার 85 টাকা মূল্যের পণ্যটিকে কি করলাম, পণ্যটির লেনদেন নিষ্পত্তি করলাম এবং মুদ্রার মালিকানায় স্থানান্তর করা হয়। অর্থাৎ আমার 85 টাকার দ্রব্যটি আমি ওই $1 বিনিময়ে তাকে স্থানান্তর করলাম এবং এই $1 কি করলাম, আমি গ্রহণ করলাম। অর্থাৎ তার কাছ থেকে, আমেরিকার কাছ থেকে ডলারটি বাংলাদেশে চলে এলো এবং তার মালিকানা কিন্তু স্থানান্তর হলো এক দেশ থেকে অন্য দেশে। তাকে বৈদেশিক বিনিময় বলে। এখানে এক দেশ থেকে অন্য দেশে মানে আমেরিকা টু বাংলাদেশ বুঝিয়েছে। আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো এরপরে আসি বৈদেশিক বিনিময় হার। আমাদের সংজ্ঞায় কিন্তু কথাটা ছিল যে মুদ্রার বিনিময় হার নির্ধারণ। তাহলে বিনিময় হারটা কিভাবে নির্ধারণ হয়? অর্থাৎ এক দেশের একক মুদ্রায় অন্য একটি দেশের যত সংখ্যক মুদ্রা ক্রয় করা যায় সেই যে হারটা, তাকে বলা হচ্ছে বৈদেশিক বিনিময় হার বা মুদ্রা বিনিময়ের হার। আমরা যদি একটু সংজ্ঞাটা দেখি তাহলে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবে। যে লেখা আছে, এক দেশের মুদ্রার প্রেক্ষিতে আরেক দেশের মুদ্রার মূল্যকে বৈদেশিক বিনিময় হার বলে। ধরো আজকে বাংলাদেশের একটা চকলেট কিনবো আমরা, ঠিক আছে? ওই চকলেটটি ভারত থেকে আমদানি করা হয়। তো ভারতে ওই চকলেটটির দাম $1। যদি ভারতে ওই চকলেটটির দাম $1 হয় তাহলে আজকের প্রেক্ষিতে বাংলাদেশে সেই চকলেটটির দাম হবে $1.16। অর্থাৎ এখানে ভারতের $1 সমান বাংলাদেশের $1.16 আজকে 23শে জানুয়ারির পরিপ্রেক্ষিতে, ঠিক আছে? সেটাই বলা হচ্ছে যে তাহলে বাংলাদেশের সাথে ভারতের বিনিময় হার কত, মুদ্রার যে বিনিময় হার তার হারটা হচ্ছে 1.16। 1 সমান 1.16, ভারতের $1, বাংলাদেশের $1.16। এখন ভারতের $20 হলে বাংলাদেশে কত হবে? সেই $1.16কে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব যে ভারতের $20 সমান বাংলাদেশের কত টাকা। তো এই যে বিনিময় হারটা, এটাও কিন্তু নির্ধারণ করা হয়েছে কিভাবে? ভাসমান মুদ্রা মান ব্যবস্থায়, ফ্লোটিং যে কারেন্সি মেজারমেন্ট রয়েছে সেই ব্যবস্থায় এটাই নির্ধারিত হয়েছে। তবে বিনিময় হার নির্ধারণের পদ্ধতিসমূহ আমি এখনই আলোচনা করব, তোমরা বুঝতে পারবে। বৈদেশিক বিনিময় হার নির্ধারণের যে পদ্ধতিগুলো রয়েছে সেইগুলোর মধ্যে প্রথম যেটি রয়েছে যে মিন্ট প্যারিটি তত্ত্ব বা স্বর্ণমান ব্যবস্থা। তোমরা খালেকুজ্জামানের বইতে এটি পাবে স্বর্ণমান ব্যবস্থা নামে এবং শহীদুল্লাহর বইতে পাবে সেটি মিন্ট প্যারিটি তত্ত্ব নামে। তো আমি সহজ করে বলার চেষ্টা করব যে মিন্ট প্যারিটি তত্ত্বটা কি। মিন্ট প্যারিটি তত্ত্ব হচ্ছে যে স্বর্ণ বা রৌপ্যের উপর ভিত্তি করে যখন কয়েকটি দেশ তাদের যে বিনিময় হার, মুদ্রার মান নির্ধারণ করে বা বিনিময় হার নির্ধারণ করে তাকে বলা হচ্ছে মিন্ট প্যারিটি তত্ত্ব। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবে। ধরো ব্রিটেনের 1 পাউন্ডে যে পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করা হয়, আমি আবার বলছি, ধরো ব্রিটেনে 1 পাউন্ডের বিপক্ষে যে পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করা হয়, বাংলাদেশে 110 টাকার বিপক্ষে সে পরিমাণ সংরক্ষণ করা হয়। দেখো আমি কিন্তু বলছি কি স্বর্ণ সংরক্ষণ করা হয়, অর্থাৎ এখানে এক একটি দেশের যে অর্থ বা মুদ্রা রয়েছে সেই মুদ্রা প্রচলনের বা বাজারে প্রচলন করার বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকে ওই পরিমাণ স্বর্ণ রিজার্ভ করে রাখা হয়। এই অর্থেই বলা হচ্ছে যে ব্রিটেনের 1 পাউন্ডের বিপরীতে যে পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করা হয়, বাংলাদেশে হয়তো 110 টাকার বিপক্ষে সেই পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করা হয়। তো এই যে স্বর্ণ সংরক্ষণ করলো, ফলে এই স্বর্ণ সংরক্ষণের উপর ভিত্তি করে বাংলাদেশের 110 টাকা সমান হলো ব্রিটেনের 1 পাউন্ড। এখানে বিনিময় হার কত? বিনিময় হার হচ্ছে ব্রিটেনের 1 টাকায় বাংলাদেশে পাওয়া যাবে কত টাকা? 110 টাকা। তো এই যে স্বর্ণমান ব্যবস্থা, এটা কিন্তু অনেকগুলো দেশের জন্যই খুব কঠিন পরিস্থিতি ছিল, কারণ প্রত্যেকটা দেশ তাদের কারেন্সি বা প্রচলিত মুদ্রার বিপরীতে এত বেশি পরিমাণ স্বর্ণ রিজার্ভে রেখে
তারপরে সেই যখন মুদ্রার মান কমে যায় রিজার্ভ বাড়ানো, আবার মান বেড়ে গেলে রিজার্ভ কমানো, মানে এই যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতিগুলোর সাথে কিন্তু খুবই সমস্যার মুখোমুখি হচ্ছিল। ফলে ধীরে ধীরে কিন্তু দেশগুলো এই স্বর্ণমান ব্যবস্থা থেকে বেরিয়ে এসেছে এবং বর্তমানে এই ব্যবস্থা আর প্রচলিত নেই। আর আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলছিলাম যে মুদ্রা মান আসলে নির্ধারিত হয় একটা ফ্লোটিং মানে ভাসমান মুদ্রামান ব্যবস্থার মাধ্যমে। এটা কিন্তু স্থির কোনো মুদ্রামান না। মানে বহু আগে হয়তো সরকার কোনো মুদ্রামান স্থির করে দিত, কিন্তু বর্তমানে কিন্তু মুদ্রামান স্থির না, এটা ফ্লোটিং মানে ভাসমান। তো এই কারণে আসলে স্বর্ণের মজুদ বাড়িয়ে বা কমিয়ে এই মুদ্রার মান স্থিতিশীল করা যায় না। এ কারণেই বর্তমানে এই মুদ্রামান ব্যবস্থাটি অপ্রচলিত। এরপরে আসি IMF পার ভ্যালু তত্ত্ব। তো IMF পার ভ্যালু তত্ত্ব যদি আমরা দেখতে যাই, সেটা হচ্ছে যে 1944 সালে ব্রেটন উডসের যে IMF গঠিত হলো, সেখানে যে অর্থনীতির গতিশীলতা বা গতি প্রকৃতি নিয়ে আলোচনার প্রেক্ষিতে এই IMF পার ভ্যালু তত্ত্বটি প্রকাশ করা হয়। এখানে মূলত দুটি বিষয়কে ভিত্তি করা হয়, একটি হচ্ছে ডলার এবং আরেকটি হচ্ছে স্বর্ণ। এই দুটির উপর ভিত্তি করে আসলে প্রত্যেকটি দেশ তাদের বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করত। যেমন আমেরিকায় $1 কতটুকু স্বর্ণ পাওয়া যায় এবং সেই পরিমাণ স্বর্ণ কিনতে বাংলাদেশের কত টাকা লাগে, এই দুইয়ের প্রেক্ষিতে $1 সমান হবে বাংলাদেশের টাকাটা। আমি উদাহরণ দিচ্ছি, ধরো আমেরিকায় হয়তো $1 $1 হয়তো 1 আউন্স স্বর্ণ পাওয়া যায়, তাহলে বাংলাদেশে 1 আউন্স স্বর্ণ পেতে হয়তো 85 টাকা খরচ হয়। তো ওই IMF পার ভ্যালু তত্ত্ব অনুযায়ী তাহলে বিনিময় হার কত হবে, যে $1 বিনিময় হার হবে 85 টাকা। তো এই যে IMF পার ভ্যালু তত্ত্ব, এখানে দেখা যাচ্ছে যে ডলার এবং স্বর্ণ এই দুটো কিন্তু একসাথে তোমার মানে ইন্ডিকেটর হিসেবে স্থির থাকতে হবে। তো যেহেতু ইন্ডিকেটর হিসেবে এই দুটো স্থির থাকে না, অনেক সময় স্বর্ণের দাম অনেক অস্বাভাবিকভাবে বেড়ে যায়, আবার কখনো দেখা যায় যে পড়েও যায়। তো এর উপর ভিত্তি করে দেখা যায় যে ডলারের দাম বাড়ে কমে। তো এটা আবার অনেক দেশের ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু ক্ষতিকারক হিসেবে দেখা দেয়। মানে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে বৈদেশিক যে বিনিময় হয়, ব্যবসা বাণিজ্য হয়, সেখানে কিন্তু এটা বিরূপ প্রভাব ফেলে। ফলে এই পদ্ধতিটিও কিন্তু বর্তমানে অপ্রচলিত। এরপরে আসি ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব, পার্চেজিং পাওয়ার প্যারিটি। ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা মুদ্রার ক্রয় ক্ষমতা কিন্তু আলাদা। অর্থাৎ একটি মুদ্রা নিজ দেশে যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে, সেই পরিমাণ মুদ্রায় অন্য একটি দেশে কি পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারে তার যে তুলনা, সেই তুলনার দ্বারা যে বিনিময় হার নির্ধারিত হয় তাকে বলা হচ্ছে ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব। তো আমি একটা উদাহরণ দিলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরো আমি আপেলের কথা বলি, যে 1 কেজি আপেল কিনতে আমেরিকানরা ব্যয় করে $1, আর 1 কেজি আপেল কিনতে বাংলাদেশের ইম্পোর্টার ব্যয় করছে 85 টাকা। তাহলে এই যে আপেলটাকে যদি আমি একটা পণ্যদ্রব্য ধরি, তো এর মধ্যে আমরা কি দেখলাম যে 1 কেজি আপেলের ক্রয় মূল্য কিন্তু দুই দেশে কি করলো, দুই রকম। ওইখানে 1 টাকা, এই দেশে 85 টাকা। তার মানে অনেক ডিফারেন্স। এর কারণ কি? বিভিন্ন কারণ আছে, যেমন আমাদের দেশে আপেল উৎপাদন হয় না, আমেরিকাতে আপেল উৎপাদন হয়, তাই না? তো এমন অনেক দ্রব্য আছে যেগুলো আমাদের দেশে উৎপাদিত হয় না, আবার ওদের দেশেও উৎপাদিত হয় না, ও আমাদের অন্য দেশ থেকে কিনতে হয়। আবার অনেক দেশ আছে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। তার মানে এই যে বৈদেশিক যে বাণিজ্যটা হচ্ছে, সেই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু প্রত্যেকটা দেশের মুদ্রা আলাদা, সেহেতু ওই মানে এখানে বস্তুটাকে কি ধরা হয়, যে ইন্ডিকেটর ধরা হয়। এই বস্তুগুলো কিনতে যে পরিমাণ অর্থ খরচ হয়, সেই অর্থটাই হবে কি দুই দেশের জন্য বিনিময় হার। যেটা আমি তোমাদেরকে আপেলের কথা বলছিলাম। তো আপেলকে যদি আমরা বিবেচনা করি ইন্ডিকেটর, তাহলে আমাদের সাথে আমেরিকানদের বিনিময় হার হতে হবে, ওদের $1 সমান আমাদের 85 টাকা। অর্থাৎ বিনিময় হার হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে ডলারের বিপরীতে 85 টাকা। তো এটাই আসলে বলা হয়েছে যে ক্রয় ক্ষমতা সমতা তত্ত্ব।
তো আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা দেশেই তো প্রত্যেক দ্রব্য উৎপাদিত হয় না, তাদেরকে যেটা উৎপাদিত হয় না সেটা কিন্তু অন্য দেশ থেকে ক্রয় করতে হয়। আবার আমাদের দেশের বা যে কোনো দেশের উদ্বৃত্ত দ্রব্য কী করে তারা বিক্রয় করে দেয়। ফলে বৈদেশিক কারণে কিন্তু প্রত্যেকটা দেশের সাথে এই যে ক্রয় ক্ষমতা প্রত্যেকটা দ্রব্যের সাথে কিন্তু সঠিকভাবে যাচ করা যায় না। তো এই কারণে দেখা যাচ্ছে যে যে দেশে তাদের উৎপাদন ক্ষমতা বেশি সেই দেশে হয়তো দেখা যাচ্ছে যে তাদের পণ্যে কম টাকায় বেশি দ্রব্য ক্রয় করতে পারছে। আবার যে দেশে উৎপাদিত হয় না সে দেশে কিন্তু বেশি টাকায় কম পরিমাণ দ্রব্য উৎপাদন মানে দ্রব্য ক্রয় করতে হচ্ছে। তো এটা আন্তর্জাতিক বাজারে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। আর এ কারণেই এই ক্রয় ক্ষমতা সমতার তত্ত্বটিও এখন অনেকটাই অপ্রচলিত হয়ে যাচ্ছে। আসলে এটা এখন আগের মতো জনপ্রিয় নেই। তো এবার আসি লেনদেন তত্ত্ব। লেনদেন তত্ত্বকে বর্তমানে আধুনিক তত্ত্ব হিসেবে বলা হয়, অর্থাৎ মুদ্রার চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে এখানে মুদ্রার বিনিময় হার নির্ধারণ করা হয়। তো এখানে যেটা হয় যে যদি মুদ্রার চাহিদা তুলনা মানে যোগানের তুলনায় চাহিদা বেশি বাড়ে তখন বৈদেশিক মুদ্রার দাম বৃদ্ধি পায়। আবার যদি যোগানের তুলনায় চাহিদা কমে যায় তখন মুদ্রার বিনিময় হারও কিন্তু কমে যায়। তো এটাই আসলে এখানে থিম কথা। তো যখন একটি দেশের রপ্তানি বাড়ে এবং আমদানি কমে তখন কিন্তু লেনদেনে বা বাণিজ্যে কি হয়, একটা অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়। তো এই অনুকূল পরিস্থিতি যখন সৃষ্টি হয় তখন কিন্তু অটোমেটিকলি দেশীয় মুদ্রার কি বিনিময় হার বৃদ্ধি পায়। আবার যদি দেখা যায় যে দেশের আমদানি বেড়ে যায় এবং রপ্তানি কমে যায় তখন কিন্তু প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয় বাণিজ্যের ক্ষেত্রে। তখন অটোমেটিক্যালি কিন্তু মুদ্রার যে বৈদেশিক বিনিময় হার সেটা কিন্তু কমে যায়। তো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। দেখো তোমরা বোর্ডে দেখো আমি একটি চিত্র এঁকে রেখেছি যেখানে দেখাচ্ছে কি XY রেখা হচ্ছে বিনিময় হার, অর্থাৎ এটি দেশীয় মুদ্রার বিনিময় হার, আর XZ অক্ষে লেখা হয়েছে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান। তো অর্থাৎ এখানে দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার যে চাহিদা ও যোগান তার পরিপ্রেক্ষিতে আসলে বিনিময় হারটা কিভাবে নির্ধারিত হয় সেটাই দেখানো হচ্ছে। তো দেখো এখানে যে D1 অর্থাৎ চাহিদা রেখা যেটা রয়েছে সেই D1 রেখা, সেই রেখাটি কিন্তু ডান দিকে নিম্নগামী। এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে যে দেশীয় যে মুদ্রা রয়েছে দেশীয় টাকায় মানে বিদেশি মুদ্রা অধিক পরিমাণে ক্রয় করা যাবে। আর এটা কখন অধিক পরিমাণে ক্রয় করা যাবে, যখন বিদেশি মুদ্রার আসলে বিনিময় হারটা কমে যাবে। যখন বিদেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার কমে যাবে তখন কিন্তু ইম্পোর্টাররা আরও অধিক পরিমাণে কিন্তু ইম্পোর্ট করতে আগ্রহী হবে। ফলে দেখা যাবে যে আমাদের দেশে ইম্পোর্টকৃত পণ্যের দাম সস্তা হয়ে যাবে এবং বেশিরভাগ মানুষ কি করবে তখন, যাদের হাতে অর্থ আছে তারা কিন্তু সেই বৈদেশিক দ্রব্যটি মানে ভোগ করতে আগ্রহী হবে। ফলে তারা কিন্তু ওইটি মানে ওই দ্রব্যগুলো কেনার জন্য কি অর্থ খরচ করতে প্রস্তুত থাকবে। ফলে ইম্পোর্টার যারা আছে তারা কিন্তু ওই দ্রব্যটি আরও অধিক পরিমাণে ইম্পোর্ট করতে আরও আগ্রহী হবে, তাই না? যেহেতু এখানে বৈদেশিক মুদ্রার দাম কম দেখাচ্ছে। তো এই যে বৈদেশিক মুদ্রার দাম কমের কারণে দেখা যাচ্ছে কি যে আস্তে আস্তে কিন্তু এই বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়ে যাচ্ছে। যেহেতু ইম্পোর্টারকে তো যে দেশ থেকে ইম্পোর্ট করবে তাদেরকে সেই মানে তাদের দেশের ইয়েতেই তো তাদেরকে মানে তাদের দেশে যে কারেন্সি সেই কারেন্সিতেই তো তাদের মূল্যটাকে প্রদান করতে হবে, লেনদেনটাকে নিষ্পত্তি করতে হবে। তো এই কারণে দেখা যাচ্ছে ইম্পোর্টারদের কাছে কি হবে যে আরও বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে। অর্থাৎ যখন বৈদেশিক মুদ্রার মূল্যমান কমে যায় তখন সেটা ইম্পোর্টারদের কাছে বা অন্য জনগণদের কাছে কিন্তু তার চাহিদাটা বেড়ে যায়। আর যখন চাহিদা বেড়ে যায় আমরা কিন্তু লেনদেন তত্ত্বে কি বলেছি যে যখন চাহিদা বাড়ে তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু কি হয় যে বিনিময়ের হারও বেড়ে যায়। তো আবার দেখি আমরা সাপ্লাই S1 যে রেখাটা রয়েছে সাপ্লাই রেখা বা যোগান রেখা, এই যোগানটা রেখাটা কিন্তু আবার ডান দিকে ঊর্ধ্বমুখী। এর মানে কি, এর মানে হচ্ছে যখন বৈদেশিক মুদ্রার মূল্য বেড়ে যায় অর্থাৎ বিনিময় হার বেড়ে যায় তখন কিন্তু যোগানটাও বেড়ে যায়। দেখো এটা কিন্তু ডান দিকে ঊর্ধ্বমুখী, অর্থাৎ
এটা মানে এই যে যোগানটা বেড়ে গেল, এবং এই যোগান বেড়ে যাওয়ার ফলে কি হলো, বিদেশের বাজারে আমাদের দেশীয় দ্রব্য সস্তা হয়ে গেল। কারণ যারা রপ্তানিকারক আছেন, বিদেশি এক্সপোর্টার, তারা আমাদের দেশীয় দ্রব্য কিন্তু মানে কম টাকায় অধিক কিনতে পারছেন। যেহেতু যখন তাদের দেশের কারেন্সির মূল্য বৃদ্ধি পেয়েছে, তার প্রেক্ষিতে অবশ্যই আমার দেশের কারেন্সির মূল্য কমে গিয়েছে, এবং যেহেতু আমার দেশে টাকার মূল্যমান কমে গিয়েছে, তার মানে আমার দেশের দ্রব্যের দামও কিন্তু অটোমেটিকলি কি আমার টাকায় কমে গিয়েছে, এবং তাদের টাকা যেহেতু তাদের যে কারেন্সি সেটার দাম বৃদ্ধি পেয়েছে, মানে তারা অধিক পরিমাণ দ্রব্য কিন্তু আমাদের কাছ থেকে কিনে নিয়ে যেতে পারবে। ফলে আমাদের দেশীয় যে দ্রব্য রয়েছে সেই দ্রব্য বিদেশের বাজারে সস্তা হয়ে গেল। একই ঘটনা ঘটবে যখন তারা দেখবে যে ওই দ্রব্যটি তারা সস্তায় পাচ্ছে, তখন অধিকাংশ লোক কিন্তু সেটা কিনতে আগ্রহী হবে। ফলে একটা সময় কি হবে, এই যে যোগান বেড়ে যাওয়ার ফলে যে মানে যোগান বেড়ে যাওয়ার ফলে কি হবে, এক সময় গিয়ে আস্তে আস্তে এটার মূল্যমানটা আবার কমে যাবে। কারণ তখন এই ভারসাম্যের কারণেই কিন্তু দেখা যাবে যে লোকজন যখন কিনতে যাচ্ছে, তখন তাদের যে বৈদেশিক যে মুদ্রার মানটা রয়েছে সেটা এক সময় গিয়ে আবার কমে যাবে, তখন আবার আমাদেরটার সাথে সাম্যাবস্থায় চলে আসবে। মূলত এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। দেখো, যখন এ পরিমাণ দেশীয় মুদ্রায় সি পরিমাণ বৈদেশিক মুদ্রা ক্রয় করা যাচ্ছে, তখন কিন্তু ডিমান্ড রেখা এবং সাপ্লাই রেখা দুটো কিন্তু বিভিন্ন দিকে গিয়ে ছেদ করেছে। অর্থাৎ এই জায়গায় গিয়ে কিন্তু এই দেশীয় মুদ্রা এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা একটা ভারসাম্যপূর্ণ স্থানে চলে এসেছে। তবে কথা হচ্ছে যে বৈদেশিক বাণিজ্যের কারণে অনেক পরিস্থিতির সৃষ্টি হয়। কখনো বৈদেশিক বাণিজ্য ঊর্ধ্বমুখী থাকে, কখনো নিম্নমুখী থাকে, অর্থাৎ কখনো রপ্তানি বাড়ে, কখনো আমদানি বাড়ে। তো এইসব ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আসলে এই যে বিনিময় হারটা, এটা কিন্তু স্থির থাকে না, এটা সবসময় কিন্তু পরিবর্তিত হয়। সেজন্য তোমরা দেখবে যে হয়তো এই সপ্তাহে ডলারের সাথে বাংলাদেশের টাকার একটা রেট আছে, সামনের সপ্তাহে হয়তো কমে গেল। এটা কিভাবে হয়? এটা আসলে মানে এই যে বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে কিন্তু হয়ে থাকে। তো এই ছিল আমার আসলে লেনদেন তত্ত্বটা নিয়ে আলোচনা। এবার আসি আমরা বৈদেশিক মুদ্রা বিনিময় পদ্ধতি সমূহ। তো বৈদেশিক মুদ্রা পদ্ধতি সমূহের ক্ষেত্রে প্রথমে যেটি বলা হয়েছে যে বিনিময় বিল। বিনিময় বিল কি সেটা তো আমরা জানি। বিনিময় বিলটি তো একটি শর্তহীন লিখিত নির্দেশনামা, যেটি আদিষ্ট বরাবর প্রস্তুত করে থাকে। তো এখানে পাওনাদার বিলটি প্রস্তুত করে দেনাদারকে প্রদান করে, এবং দেনাদার যখন সেটাতে স্বীকৃত স্বরূপ স্বাক্ষর করে, তখন সেটি কিন্তু একটি বৈধ বিনিময় বিলে পরিগণিত হয়। ঠিক এই কাজটি আসলে করা হচ্ছে এই ক্ষেত্রে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অনেক সময় বিনিময় বিল প্রদান করা হয়, এবং এক্ষেত্রে অবশ্যই একটি ব্যাংক সংযুক্ত থাকে। কারণ যখন পাওনাদারকে বিলটিতে স্বাক্ষর দিয়ে দেনাদার বিলটি প্রেরণ করে, তখন পাওনাদার সেটিকে বাট্টা করতে পারে ব্যাংকের কাছে, অথবা বিক্রয় করতে পারে, যেভাবেই হোক সে তার অর্থ উত্তোলন করে নেয়। ফলে মানে যখন দুইটা দেশের মধ্যে এই লেনদেনটি হয়, অর্থাৎ এই বিনিময় বিলটি প্রস্তুত হয়, তখন কিন্তু এটিও বৈদেশিক মুদ্রা বিনিময়ের একটি পদ্ধতি হিসেবে পরিগণিত হয়। এরপরে আসি ব্যাংক ড্রাফট। ব্যাংক ড্রাফট কি? ব্যাংক আজ্ঞাপত্র আমরা জানি। এক্ষেত্রে প্রাপক ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় ফি দিয়ে এবং একটি ব্যাংক আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট সংগ্রহ করে, এবং সেটি সংগ্রহ করে প্রাপককে প্রদান করে। বিদেশস্থ প্রাপক তার ব্যাংক থেকে অথবা আমাদের দেশি যদি কোনো ব্যাংকের প্রতিনিধি থাকে, তাদের কাছ থেকে সেই প্রতিনিধি ব্যাংকের কাছ থেকে গিয়ে সে তার রিসিট বা যে কপিটা সংগ্রহ করা হয়েছিল সেই কপিটা জমা দিয়ে তার অর্থ সংগ্রহ করে নেয়। অর্থাৎ আমরা বাংলাদেশে যেমন এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের একটা নির্দিষ্ট শাখা বা একটা নির্দিষ্ট ব্যাংকে আজ্ঞাপত্র পাঠানো হয়, এরকম বিদেশেও কিন্তু যে দেশের সাথে লেনদেন হচ্ছে সেই দেশের কোনো ব্যাংকে বা তাদের প্রতিনিধিকে নির্দেশ দেওয়া হয় যে প্রাপক যখন তার যে রিসিটটি রয়েছে সেই রিসিটটি জমা দেবে, তাকে যেন তার প্রয়োজনীয় অর্থ প্রদান করা হয়, মানে তার যে প্রাপ্য অর্থ সেটা প্রদান করা হয়। এরপরে আসি ডাকযোগে অর্থ প্রেরণ। ডাকযোগে অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রেরক যে পরিমাণ অর্থ প্রেরণ করতে চায় সেই জন্য সেই অর্থ প্লাস ফি এটা দিয়ে তার ব্যাংকে জমা দিবে। সেই ব্যাংক বিদেশস্থ যে
তার প্রতিনিধি ব্যাংক রয়েছে বা প্রাপকের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে এই অর্থটা স্থানান্তর করবে এবং তাদেরকে নির্দেশ দেবে, যদি স্থানান্তর না করে নির্দেশ দেবে যে প্রাপককে ওই পরিমাণ অর্থ প্রেরণ করার জন্য। এক্ষেত্রে এই নির্দেশটা সাধারণত ডাকযোগে দেওয়া হয় বলে এটা ডাকযোগে অর্থ প্রেরণ বলা হচ্ছে। এখানে অর্থ সরাসরি যে স্থানান্তর হয় তা কিন্তু না, এটা হয়তো কোনো মেসেজের মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে স্থানান্তর হয়ে থাকে। এরপরে আসি তার যোগে অর্থ প্রেরণ। ডাকযোগের মতো তার যোগেও অর্থ প্রেরণ। তার যোগটাকে বলা হচ্ছে টিটি, টেলিগ্রাফিক যে মেইল সেটা, টেলিগ্রাফিক ট্রান্সফার। তো এই যে টেলিগ্রাফের মাধ্যমে যে অর্থটা প্রেরণ করা হচ্ছে এটাও ডাকযোগের মতোই, অর্থাৎ ব্যাংকে গিয়ে দেশীয় মুদ্রায় প্রয়োজনীয় ফি সহ একজন প্রেরক তার অর্থ জমা দিয়ে সেই তথ্যটা প্রাপককে জানায় এবং প্রাপক তার প্রয়োজনীয় ডকুমেন্ট শো করে ওই ব্যাংকের কোনো প্রতিনিধি ব্যাংকের কাছ থেকে অথবা তাদের কোনো শাখা থেকে সে অর্থ প্রাপক গ্রহণ করে। তো এভাবেও কিন্তু বৈদেশিক বিনিময় করা যায়। এরপরে আসি ফ্যাক্স যোগে প্রেরণ। ফ্যাক্স যোগে প্রেরণ যেটা, সেই ক্ষেত্রে আসলে কোনো সংস্থার দরকার হয় না, অর্থাৎ এখানে ব্যাংকের কোনো দরকার হয় না বা কোনো অন্য সেবা সংস্থার দরকার হয় না। যেমন আমরা জানি ওয়েস্টার্ন ইউনিয়ন, তারপরে মানি এক্সচেঞ্জার, এরকম অনেক ধরনের প্রতিষ্ঠান আছে যারা বৈদেশিক যে বিনিময়টা হয় সেই বিনিময়ের অর্থটাকে স্থানান্তর করে দেয়। তো ফ্যাক্সের ক্ষেত্রে হয় কি, প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু নিজস্ব ফ্যাক্স নাম্বার রয়েছে। তো এক্ষেত্রে একজন গ্রাহক সে তার ব্যাংকে গিয়ে দেশীয় মুদ্রায় অর্থ জমা দিয়ে প্রয়োজনীয় ফি দিয়ে ওই ব্যাংকের থেকে সেবা নিতে পারে। ব্যাংক তখন কি করবে, তাদের যে ফ্যাক্স নাম্বার রয়েছে, বিদেশে তাদের প্রতিষ্ঠিত যে প্রতিনিধি ব্যাংক রয়েছে বা তাদের নিজস্ব কোনো শাখা যদি থাকে তাহলে সে শাখায় ফ্যাক্স নাম্বারে এই অর্থ প্রেরণের খবর পাঠিয়ে দিবে, সেই সাথে তারা অর্থ প্রেরণও করতে পারে। এখন প্রাপককে কি করতে হবে, প্রাপককে করতে হবে কি, প্রেরকের কাছ থেকে তাদের যে গোপন কোড নাম্বার রয়েছে এই অর্থ প্রেরণে সেই গোপন কোড নাম্বারটা সংগ্রহ করতে হবে এবং তার নিজের যে অর্থ পাওয়ার কারণ রয়েছে সেই সম্পর্কে যথাযথ প্রমাণ দিয়ে তাকে কিন্তু তার অর্থটা সংগ্রহ করতে হবে। এটা কিছু কিছু জায়গায় এখনো জনপ্রিয়। তো এরপরে আসি সুইফট। এই সুইফটটাই কিন্তু আসলে বর্তমান আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবচাইতে ব্যবহৃত মানে একটা পন্থা, যে পন্থার মাধ্যমে অধিকাংশ ব্যবসা বাণিজ্য সংগঠিত হচ্ছে, অর্থাৎ আন্তর্জাতিক যে লেনদেন দেনা পাওনা সেটা নিষ্পত্তি হচ্ছে এই সুইফটের মাধ্যমে। সুইফট কি, সুইফট একটা কোড, এটা হচ্ছে আন্তর্দেশীয় ব্যাংকিং একটি লেনদেন কার্যক্রমের সংস্থা, যার মাধ্যমে অতি সহজে অতি দ্রুততার সাথে এবং নির্ভুলতার সাথে অর্থ প্রেরণ করা যায়। অর্থাৎ এটা যেহেতু একটা সংস্থা, তাহলে এই সংস্থার কিন্তু অনেকগুলো সদস্য রয়েছে। তার মানে এই যে সুইফটের সেবা পেতে হলে, এই সংস্থার সেবা পেতে হলে আগে এর সদস্য পদ লাভ করতে হয় এবং এর সদস্য হওয়ার পরে এই সুইফটের মাধ্যমে মানে অর্থ লেনদেন নিষ্পত্তি করা যায়। এবং দেখা যাচ্ছে যে ব্রাসেলস থেকে আসলে এই সুইফটটা করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। তবে প্রত্যেকটা অঞ্চলে, যেমন আমাদের যে সাবকন্টিনেন্টাল অঞ্চলটা রয়েছে এখানেও তাদের কিন্তু একটি সংস্থা রয়েছে যেটা আমাদেরকে নেটওয়ার্কিং সুবিধা দিয়ে থাকে অর্থ দ্রুত লেনদেনের জন্য। তো এইটা হচ্ছে সুইফট। এরপরে আসি নগদ প্রত্যয়পত্র। নগদ প্রত্যয়পত্র কি, এটা হচ্ছে ক্যাশ এলসি, অর্থাৎ একজন পাওনাদার দেনাদারের জন্য সে নগদে টাকা জমা দিয়ে একটি প্রত্যয়পত্র ক্রয় করবে এবং সেটা দেনাদারকে প্রেরণ করবে এবং দেনাদার সেই প্রত্যয়পত্রটি তার দেশের ব্যাংকে ভাঙিয়ে তারপর সে তার অর্থ সংগ্রহ করবে। তো যেহেতু এলসি বিষয়, তো এলসি বিষয়ে আমি পরের ক্লাসে ডিটেল আলোচনা করব, সেক্ষেত্রে আমি এখানে এত বেশি আলোচনা করলাম না। শুধু এটুকু বলছি যে কোনো এলসি করতে গেলে সেটা ক্যাশ এলসি হোক বা লোন এলসি হোক, যেটাই হোক, সেই এলসির ক্ষেত্রে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হয়। তো এরপরে আসি বৈদেশিক মুদ্রার আন্তর্জাতিক মানি অর্ডার। অর্থাৎ প্রত্যেকটা দেশের সরকারই হয়তো কিছু কিছু চুক্তি করে থাকে অন্য দেশের সাথে যে তারা মানি এক্সচেঞ্জ করবে। তো এরকমই একটি মানি এক্সচেঞ্জের হচ্ছে যে মানি অর্ডার। সাধারণত অনেকগুলো দেশ তাদের ব্যক্তিগত যে দেনা পাওনা নিষ্পত্তির লক্ষ্যে এই ধরনের মানি এক্সচেঞ্জ বা মানি অর্ডার সিস্টেম ফলো করে থাকে।
তো সেটাই বলা হচ্ছে যে আন্তর্জাতিক মানি অর্ডার সিস্টেমের মাধ্যমেও কিন্তু এক দেশ থেকে অন্য দেশে অর্থ প্রেরণ করা যায়। এবার আসি ভ্রমণকারীর চেক। ভ্রমণকারীর চেক কি? ভ্রমণকারীর চেক হচ্ছে যে ভ্রমণকারী বিদেশে যাতে ভ্রমণ করার সময় অর্থ কষ্টে না পড়ে সেজন্য সে তার নিজ দেশে তার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে গিয়ে সে প্রয়োজনীয় ফি এবং তার দেশীয় মুদ্রায় অর্থ জমা দেবে এবং এরপরে একটি প্রত্যয়পত্র সে তার ব্যাংক থেকে সংগ্রহ করবে এবং ওই প্রত্যয়পত্রটি সে ওই ব্যাংকের কোনো প্রতিনিধি যে দেশে সে ভ্রমণ করতে চাচ্ছে সেই দেশে মানে তার যে ব্যাংক রয়েছে দেশের যে ব্যাংক তার কোনো প্রতিনিধির কাছ থেকে অথবা ওই ব্যাংকের কোনো বিদেশস্থ শাখা থেকে সে ওই প্রত্যয়পত্রটা ভাঙিয়ে অর্থ সংগ্রহ করতে পারবে। এখানে আমি লিখিনি, তবে এটিএম যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলো কিন্তু বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিভাবে দেখো যে ইউরোপের বেশিরভাগ যে দেশগুলো রয়েছে, যারা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রয়েছে, তারা কিন্তু তাদের এই এটিএম কার্ড দিয়েই অর্থ সংগ্রহ করতে পারে। অর্থাৎ কেউ যদি লন্ডনে বসবাস করে এবং ফ্রান্সে কোনো কাজে যায়, তাহলে আমি যেহেতু লন্ডন এখন ব্রেক্সিটের আওতায় আসছে, তাহলে আমরা অন্য একটা দেশের উদাহরণ দিই। যেমন জার্মানির কেউ যদি ফ্রান্সে যেতে চায় এবং সে অর্থ নিজের সাথে বহন না করে, তাহলে সে যদি এটিএম কার্ড বহন করে, সে এটিএম কার্ড দিয়ে কিন্তু সে অর্থ সংগ্রহ করতে পারবে বুথ থেকে। মানে এখানে ওদের যে ইউরোপীয় ইউনিয়নের এটা একটা নিয়ম যে অর্থ তারা দ্রুত স্থানান্তর করতে পারে এবং বৈদেশিক বিনিময়ের সুবিধা প্রত্যেকেই পাবে। সেজন্যই আসলে এটিএম কার্ড দিয়ে কিন্তু তারা অর্থ সংগ্রহ করতে পারে। মানে বিদেশে গিয়েও ওই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে তারা নিজ দেশ থেকে অন্য দেশে গিয়েও কিন্তু কি করতে পারে, মুদ্রা সংগ্রহ করতে পারে। আর আমাদের দেশে যেটা আমরা বলবো যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রেডিট কার্ড রয়েছে, যে সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু বৈদেশিক বিনিময় সংগঠিত হতে পারে। কিভাবে দেখো, সাধারণত যখন আন্তর্জাতিক ক্রেডিট কার্ডগুলো মানে গ্রাহক সংগ্রহ করে, সেখানে কিন্তু লিমিট দেওয়া থাকে যে এই লিমিট পরিমাণ ডলার জমা রাখার পরে যে এর উপরে যে অর্থ আছে সেটা সে মানে বিদেশে খরচ করতে পারবে। মানে এখানে কন্ডিশন আছে, কিন্তু এভাবেও কিন্তু বৈদেশিক বিনিময় করা যায়। তার মানে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক বিনিময় সম্ভব। তো এখানে আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, যে বৈদেশিক মুদ্রা বিনিময়ের পদ্ধতিসমূহ, এছাড়া আরও অনেক পদ্ধতি রয়েছে। তো সেগুলো সম্পর্কে আমরা ক্লাস আলোচনা করব। একটি দেশের মুদ্রা বাজার, ঋণ, তারপরে হচ্ছে মুদ্রা মান, এই সম্পর্কে কিন্তু কাজ করে মূলত কেন্দ্রীয় ব্যাংক। তো এই যে মুদ্রা বিষয়ক কাজ কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, তো এই বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে বা বিনিময়ের হার নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের এখতিয়ার রয়েছে। তো এই যে বৈদেশিক মুদ্রা বিনিময় হয় এবং মুদ্রা মানের যে নির্ধারণ হার নির্ণয় করা হয়, এটা কেন করা হয়? বৈদেশিক মুদ্রা বিনিময় হয় মূলত তিনটি উপায়। একটা হচ্ছে এক্সপোর্ট, একটা ইম্পোর্ট, একটা হচ্ছে রেমিটেন্স বা মুদ্রার স্থানান্তর। তো ইম্পোর্টটা কি? ইম্পোর্টটা হচ্ছে যে একটি দেশের জনগণের চাহিদা অনুযায়ী পণ্য দ্রব্য যদি অন্য কোনো দেশ থেকে বা কোনো সেবা অন্য কোনো দেশ থেকে আনয়ন করে, সেটাকে বলা হচ্ছে আমদানি। তো আমরা এখন আমদানি সম্পর্কে পড়ব। দেখো, আমদানি পদ্ধতি, এই যে একটা দেশের জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে যখন অন্য আরেকটি দেশ থেকে পণ্য আনয়ন করা হয়, তার একটা প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়াটা কি সেটা আমরা জানবো। এটাও কিন্তু বৈদেশিক বিনিময়ের একটা অংশ। দেখো, আমদানি পদ্ধতিতে আমি লিখেছি প্রথমে যে আমদানি সংক্রান্ত ধারণা অর্জন। তুমি আমি চাইলেই কিন্তু এখনই আমদানি শুরু করে দিতে পারবো না। এটা সম্পর্কে আমাদের জানতে হবে যে কোন কোন দ্রব্যগুলো আমদানি করা যায়, আমদানি করার নিয়মকানুনগুলো কি কি, এবং আমদানি করতে গেলে আমাকে কি কি কাজ করতে হবে, এবং কোন কোন উৎস থেকে আমি আমদানিকৃত অর্থ ব্যয় করব। এই বিষয়গুলো কিন্তু আমাকে আগে জানতে হবে, তারপরে আমাকে আমদানি কার্য শুরু করতে হবে। তো সেজন্যই বলা হয়েছে যে আমদানি সংক্রান্ত ধারণা আগে আমাকে অর্জন করতে হবে। এরপরে দেখো যে পণ্যের ফরমায়েশ প্রদান। পণ্য দ্রব্য আনয়নের জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমি যে দেশ থেকে আনতে চাই সেখানে আমাকে ফরমায়েশ প্রেরণ করতে হবে। এবং এই যে ফরমায়েশটা আমি প্রেরণ করবো, সেটা কিসের মাধ্যমে করব? সেটা আমাকে করতে হবে অবশ্যই ইনডেন্টিং এজেন্টদের মাধ্যমে। এই ইনডেন্টিং এজেন্টরা হচ্ছে কি, বিদেশি যে সরবরাহকারী রয়েছে পণ্যের, তাদের এজেন্ট। এরা বিভিন্ন দেশে তাদের এজেন্সি খুলে এবং
সেই বিদেশি যে রপ্তানিকারক রয়েছে তাদের হয়ে এরা কাজ করে, তারা তাদের পণ্যের প্রচারণা চালায় এবং ক্রেতা সংগ্রহ করে। এই কারণে এই ইন্ডেন্টিং এজেন্টদের কাছে কিন্তু সেই বিদেশি পণ্যের গুণাগুণ সহ ক্যাটালগ থাকে, তাদের পরিমাণ মানে সব কিছু সম্পর্কে তাদের কাছে তথ্য থাকে। সেই ইন্ডেন্টিং এজেন্টদের সাথে আলোচনার মাধ্যমে তাদেরকে পণ্যের ফরমায়েশ প্রদান করা হয় এবং সেখানে মূল্যটার জন্য কিন্তু দর কষাকষি করা হয়, মানে কোন মূল্যে পণ্যটাকে আমদানিকারক আমদানি করবে সেই সম্পর্কেও মূল্যের দর কষাকষি করা হয়। এরপরে আসি বৈদেশিক মুদ্রা সংগ্রহ। দেখো, যেহেতু বৈদেশিক লেনদেনে অবশ্যই কিন্তু বৈদেশিক মুদ্রাই পরিশোধ করতে হয়। আমি যদি আমেরিকা থেকে কিছু কিনি সেটা আমেরিকান ডলারেই কিন্তু আমাকে পরিশোধ করতে হবে, বাংলাদেশি টাকায় কিন্তু আমি পরিশোধ করতে পারবো না। তাই আমাকে এক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই আমি যদি আমদানিকারক হই আমাকে বাংলাদেশ ব্যাংকের নিকট এই ডলার ক্রয়ের জন্য কি করতে হবে, একটি নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্মে আমাকে আবেদন করতে হবে। সেই আবেদনটি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ বিবেচনা করার পরে আমাকে যদি সেই ডলার ক্রয়ের বা ডলারের অর্থ মঞ্জুর করে, তাহলে আমি এই বৈদেশিক যে লেনদেনে আমাকে যে অর্থটা প্রেরণ করতে হবে সেই ডলারটা আমি সংগ্রহ করতে পারবো। আমদানি কার্যের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যথাসময়ে সেই ডলারটা যাতে সংগ্রহ করা যায়। আমি ডলার বলছি এই কারণে যেহেতু আমি উদাহরণ দিয়েছিলাম আমেরিকার কথা, এটা ইউরোপের যে কোনো কান্ট্রিও হতে পারে, তখন কিন্তু আবার সেটা ইউরোতে হয়ে যাবে। মানে মোট কথা হচ্ছে আমাকে সেই বৈদেশিক মুদ্রা সংগ্রহের জন্য আমাকে বাংলাদেশ ব্যাংকের নিকট আবেদন করতে হবে। বাংলাদেশ ব্যাংক সেই অনুমতি প্রদান করলে, সেই বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রদান করলে তারপরেই কিন্তু আমি আমার মানে যে আমদানি কার্য যে লেনদেনটা সেটা নিষ্পত্তি করতে পারবো। এরপরে আসি রপ্তানিকারকের কাছ থেকে বিক্রয় চুক্তির প্রাপ্তি। আমি যেহেতু ইন্ডেন্টিং এজেন্টদের মাধ্যমে কি করলাম, ফরমাইশ প্রেরণ করেছি, সেহেতু রপ্তানিকারকের সাথে কিন্তু আমার সরাসরি কথা হয়নি। এখন রপ্তানিকারক যদি আমার ফরমাইশপত্র গ্রহণ করে, তাহলে গ্রহণের পর সে কিন্তু এই ফরমাইশ গ্রহণের স্বীকৃতি স্বরূপ একটি দলিল প্রস্তুত করে আমদানিকারক তথা আমাকে পাঠাবে। সেটাকেই বলা হচ্ছে যে রপ্তানিকারকের কাছ থেকে বিক্রয় চুক্তি প্রাপ্তি। এরপরে আসি প্রত্যয়পত্র খোলা। আমদানিকারককে এরপরে রপ্তানিকারকের অনুকূলে কিন্তু প্রত্যয়পত্র খুলতে হবে এবং এই প্রত্যয়পত্রটা কিন্তু তাকে তার ব্যাংক হিসাবের মাধ্যমে খুলতে হবে এবং খোলার পরে সেই প্রত্যয়পত্রের কপি আবার রপ্তানিকারককে পাঠাতে হবে। সাধারণত প্রত্যয়পত্রটা রপ্তানিকারককে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে সে তার যে পাওনা অর্থ সেটা সে অবশ্যই পাবে। এরপরে আসি মুদ্রার বিনিময় হার নির্ধারণ। দেখো, আমাদের যে বৈদেশিক মুদ্রা বিনিময় যে আমাদের আলোচনার টপিক আজকে, তার সাথে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুদ্রার বিনিময় হার নির্ধারণ। যেহেতু মুদ্রার বিনিময় হার ওঠানামা করে বাজারে বাজারে মুদ্রার চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে, সেহেতু ধরো আমি আজকে যদি কোনো একটা পণ্য আমদানির অর্ডার করলাম, সেটা হয়তো 120 দিন পরে আমি রিসিভ করতে পারবো। তো এই যে 120 দিনে আমার আজকের যে বিনিময় হার তার সাথে মিল নাও থাকতে পারে। ধরো আমি ডলারের কথা যদি চিন্তা করি যে আজকে $1 আমি 85 টাকা পাবো, কিন্তু 120 দিন পরে এটা যে 86 বা 87 টাকা বা 80 টাকা হয়ে যাবে না, এরকম কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তার মানে এটা হচ্ছে একদম অস্থির যে মুদ্রার বিনিময় হারটা। এক্ষেত্রে কি করতে হয়, আমদানিকারক এবং রপ্তানিকারক পারস্পরিক আলোচনার মাধ্যমে তাদের যে ব্যাংক রয়েছে তাদের ব্যাংক কিন্তু ডিসাইড করে যে বিনিময়ের হারটা কেমন হবে। আর যদি কোনো কারণে আমদানিকারক রপ্তানিকারক এই বিনিময়ের হার নির্ধারণ না করে নেয়, তাহলে যে ডেটে আমদানিকারক রপ্তানিকারককে অর্থ প্রদান করবে, তার পাওনা অর্থ প্রদান করবে, সেই ডেটে যে বিনিময় হার রয়েছে সেই হারে কিন্তু অর্থ দিতে হবে। তাই শুরুতেই কিন্তু আমদানিকারক এবং রপ্তানিকারক একটা কাজ করে থাকেন যে তারা তাদের যে বিনিময় হারটা সেই হারটা কিন্তু নির্ধারণ করে নেয় এবং এর ফলে কি হয় যে দাম বাড়লে বা কমলে দুই পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না, বরং তারা লাভবান হয়। এরপরে দেখি জাহাজ থেকে পণ্য প্রেরণের সংবাদ প্রাপ্তি। যখনই রপ্তানিকারক পণ্য প্রত্যয়নপত্র পেল, তখনই কিন্তু সে তার পণ্য সংগ্রহ করে সেটাকে কি করলো, যে জাহাজে বোঝাই করলো।
এবং জাহাজে বোঝাই করার জন্য কিন্তু অনেক প্রসিডিওর রয়েছে। সেই প্রসিডিওর মেনটেন করে জাহাজে পণ্য বোঝাই করলো এবং বোঝাই করে তার সংবাদ অর্থাৎ জাহাজীকরণের যে দলিলসমূহ রয়েছে সেই দলিলসমূহ কিন্তু এই যে রপ্তানিকারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংকে পাঠাবে। আমি কিন্তু বলছি রপ্তানিকারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংকে পাঠাবে, এখানে কিন্তু রপ্তানিকারক আমদানিকারক সরাসরি ডকুমেন্টস লেনদেন হবে না। তো যখনই এই যে ডকুমেন্টসগুলো ব্যাংক পেলো, আমদানিকারকের ব্যাংক পেলো, তার 5 কর্মদিবসের মধ্যে কোনো সমস্যা যদি কাগজপত্রে না থাকে তাহলে 5 কর্মদিবসের মধ্যে কিন্তু এই বিলের অর্থ পরিশোধ করতে হবে। বিলের অর্থ পরিশোধ করার ক্ষেত্রে আবার একটা বিষয় আছে যে রপ্তানিকারক জাহাজীকরণের সমস্ত ডকুমেন্টস প্লাস যে বহনপত্র রয়েছে, বিমাপত্র রয়েছে, প্রভাব রেখ রয়েছে, এই সব ডকুমেন্টস কিন্তু কি করবে আমদানিকারকের ব্যাংকে যেহেতু পাঠাবে এবং এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো সমস্যা না থাকলে তখনই কিন্তু আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারকের ব্যাংকে প্রয়োজনীয় অর্থ পাঠিয়ে দিবে। এরপর দেখো কি বলা হয়েছে যে শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা পালন। যখন জাহাজ বন্দরে পৌঁছাবে অর্থাৎ আমদানিকারকের দেশের বন্দরে যখন জাহাজ পৌঁছাবে তখন কিন্তু সেই পণ্য খালাসের জন্য প্রথমে শুল্ক বিভাগে কাগজপত্র জমা দিতে হবে, জাহাজীকরণের সমস্ত কাগজপত্র, তারপরে পণ্যের বিবরণ সহ যে বিল অফ এন্ট্রির যে কাগজ রয়েছে সেটা 2 কপি জমা দিতে হবে শুল্ক বিভাগের নিকট। এবং শুল্ক বিভাগ যাচাই বাছাই করার পরে কোন কোন ক্ষেত্রে শুল্ক ধার্য হয় সেই শুল্ক ধার্যের ক্ষেত্রগুলোকে বিবেচনা করে তারা সেটা গ্রহণ করবে এবং আমদানিকারককে কিন্তু পণ্য খালাসের জন্য দিবে, সার্টিফিকেট দিবে। এখন শুল্ক বিভাগ তো শুল্ক বিভাগের কাজ শেষ করলো, কিন্তু সাথে সাথে কিন্তু আমদানিকারক পণ্য পেয়ে যাবে না, তাকে কিন্তু আরও কাজ করতে হবে, কারণ তাকে এখন আবার যেতে হবে জাহাজের কাছে এবং জাহাজে যাওয়ার আগে তাকে জেটিতে যেতে হবে। জেটিতে গিয়ে সেখানে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে এবং জেটি শুল্ক প্রদান করার পর জেটির চালান ফর্ম সংগ্রহ করতে হবে এবং এই জেটির চালান ফর্ম প্লাস জাহাজীকরণের যে দলিল, শুল্ক পরিশোধের দলিল সব কিছু আবার জাহাজের ক্যাপ্টেনকে দেখাতে হবে। জাহাজের ক্যাপ্টেন যদি সব কিছু দেখে সন্তুষ্ট হয় তাহলে সে কিন্তু কাস্টম ক্লিয়ারেন্স কাগজপত্র দিবে এবং মাল খালাসের কাগজপত্র, মূলত আসলে মাল খালাসের কাগজপত্র দিবে, সেই সাথে গেট পাস দিবে। এরপরে গিয়ে কিন্তু আমদানিকারক বা তার প্রতিনিধি মালটাকে খালাস করতে পারবে এবং এই লম্বা প্রসিডিওরে কিন্তু প্রচুর অর্থ লেনদেন হয়ে থাকে এবং সবটাই কিন্তু বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত এবং বৈদেশিক বিনিময়ের সাথে জড়িত। তো এটা গেল আমদানি। তো আমি আরেকটা কি বলছিলাম যে বৈদেশিক বিনিময় কিন্তু আরেকটা পদ্ধতিতে হয়, সেটা হচ্ছে রপ্তানি। রপ্তানি কি? রপ্তানি হচ্ছে যখন একটি দেশ তার দেশে উদ্বৃত্ত পণ্য অন্য দেশের নিকট বিক্রয় করতে চায় তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রপ্তানি। তো আমরা দেখি রপ্তানি প্রক্রিয়াটা কেমন। ফরমায়েশ প্রাপ্তি। রপ্তানি প্রক্রিয়া শুরুই হয় ফরমায়েশ প্রাপ্তি দিয়ে এবং ফরমায়েশ প্রাপ্ত হওয়ার পরে সেই ফরমায়েশে অনুযায়ী রপ্তানিকারক পণ্য সংগ্রহ করে বিক্রয় করতে পারবে কিনা সে সম্পর্কে সে আগে নিশ্চিত হয়। এরপরে সে কিন্তু ফরমায়েশ গ্রহণ করে। ফরমায়েশ প্রাপ্তির সাথে সাথে কিন্তু গ্রহণ করে না, সে আগে বিচার বিবেচনা বিশ্লেষণ করে তারপরে ফরমায়েশ গ্রহণ করে। এরপরে সরকারি অনুমতি পত্র সংগ্রহ করতে হয়। তুমি আমি চাইলেই কিন্তু পণ্য রপ্তানি করতে পারবো না, সেজন্য সরকারি আইন অনুযায়ী আমাদেরকে রপ্তানি নীতিমালা পূরণ করে তারপরে রপ্তানি অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। আসলে যতগুলো শর্ত আছে সরকারি শর্তগুলো পূরণ করে রপ্তানি অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। এরপরে বলছে যে বিনিময় হার নির্ধারণ। এখন আমি যেহেতু ফরমায়েশ গ্রহণ করেছি, আমি রপ্তানিকারক আমদানিকারককে পণ্য বিক্রয় করব, সেহেতু আমাকে কি করতে হবে? বিনিময় হার নির্ধারণ করতে হবে। একটু আগে আমরা যেটা বললাম যে বিনিময় হার নির্ধারণটা কিন্তু এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমদানিকারক প্লাস রপ্তানিকারক উভয়ের জন্য, যে তারা কি পরিমাণ বিনিময় হার নির্ধারণ করবে। যেমন ধরো আমি আজকেই রপ্তানি করব বা আমি আজকে আমি আমদানিকারকের সাথে আলোচনা করব যে আমি $1 85 টাকা দিতে প্রস্তুত আছি, তাহলে আমার বিনিময় হার নির্ধারিত হয়ে গেল 85 টাকা। কিন্তু আমি চিন্তা করলাম যে 120 দিন পরে যেহেতু মালটা পৌঁছাবে
120 দিন পরে যদি সেটা 80 টাকা হয়ে যায়, আমি ভাবলাম যে না থাক, তাহলে রপ্তানিকারক এবং আমদানিকারক মিলে যদি সেটাকে 82 টাকা করা মানে স্থির করে, যে পরিস্থিতি যাই থাকুক না কেন সেখানে $1 বিপরীতে 82 টাকা প্রদান করা হবে, তাহলে বিনিময় হার কিন্তু নির্ধারিত হবে 82 টাকা। এটাই বলা হচ্ছে যে বিনিময় হার নির্ধারণ। তার মানে 120 দিন পরে সেই 82 টাকাই $1 বিপরীতে প্রদান করবে। জাহাজ ভাড়া চুক্তি। তো জাহাজ ভাড়া চুক্তিতে কিন্তু অনেকগুলো বিষয় থাকে। যে জাহাজ প্রথমে আমি যে জাহাজে মাল প্রেরণ করতে চাই সেজন্য কিন্তু জাহাজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে এবং তাদের কাছ থেকে একটি মানে ফর্ম ফিল আপ করে তাদের কাছে জমা দিতে হবে। তারা কিন্তু আমাদেরকে জাহাজ নির্ধারণ করে দেবে যে কোন জাহাজটি আসলে ওই রুটে যাবে। তারপরে জাহাজে মাল বোঝাই করা হলে তাদের শর্ত মেনে যখন জাহাজে মাল বোঝাই করা হবে তখন জাহাজের ক্যাপ্টেন একটি মেট রসিদ দিবে। সেই মেট রসিদটি আবার এনে জাহাজ কর্তৃপক্ষকে জমা দিতে হবে এবং জাহাজ কর্তৃপক্ষ তখন একটি বহনপত্র দিবে এবং এই বহনপত্রটি সহ অন্যান্য জাহাজীকরণের যে দলিল রয়েছে সেই দলিলগুলো কিন্তু আমদানিকারকের নিকট প্রেরণ করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে জাহাজ ভাড়া চুক্তিটি অবশ্যই রপ্তানিকারক করেছে, কিন্তু জাহাজের যে ভাড়া সেটা রপ্তানিকারকও প্রদান করতে পারে, আমদানিকারকও প্রদান করতে পারে। এটি চুক্তিতে লেখা থাকবে আসলে কে প্রদান করবে। এরপরে দেখো পণ্য সংগ্রহ। এখন পণ্যটা অবশ্যই রপ্তানিকারক সংগ্রহ করবে যখন সে উৎপাদক না হবে। পণ্য সংগ্রহ প্লাস প্যাকেজিংয়ের যে বিষয়টা, এইটা অবশ্যই আমদানিকারকের ইচ্ছা অনুযায়ী করতে হয়। জাহাজের পণ্য যে জাহাজে পড়লো, জাহাজে মাল প্রেরণ, এটা আসলে জাহাজ ভাড়া চুক্তি যেটা সেটা ছিল। এখন পণ্য সংগ্রহ করা হলো, পণ্য সংগ্রহ করে আসলে পরে জাহাজীকরণ করা হয়। আমি একটু ভুল বলেছি, জাহাজ ভাড়া চুক্তির সময় যে সেক্ষেত্রে পণ্য সাইজ, পণ্যের বিবরণ জানানো হয় এবং সে অনুযায়ী আসলে ক্যাপ্টেন তার মেট রসিদটা দেয়। ঠিক আছে, জাহাজ মানে পণ্যটা জাহাজে পরে প্রেরণ করা হয়। তো পণ্য সংগ্রহের পরে পণ্য বীমাকরণ করতে হয় এবং বীমাকরণের কাজটি মূলত রপ্তানিকারক করে থাকে। যে পণ্যটি স্থলপথে যাবে না সমুদ্রপথে যাবে সেই অনুযায়ী কিন্তু বীমা করা হয়ে থাকে। আসলে ঝুঁকির পরিমাণ কেমন সেই অনুযায়ী কিন্তু বীমার প্রিমিয়াম নির্ধারিত হয় এবং এটি চুক্তি অনুযায়ী রপ্তানিকারকও করতে পারে, আমদানিকারকও দিতে পারে এই প্রিমিয়াম। এরপরে দেখো বলছে শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা পালন। অবশ্যই বৈদেশিক বাণিজ্যে শুল্ক রয়েছে এবং এটি যে কোনো দেশের সরকারের জন্য একটি অত্যন্ত আয়ের চমৎকার উৎস। তো এই যে শুল্ক যে সংক্রান্ত যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটা রপ্তানিকারককেও পালন করতে হয়। জাহাজে পণ্য বোঝাই করার জন্য তাদেরকে আগে কাস্টম ক্লিয়ারেন্স দিতে হয়। দেশের আইন অনুযায়ী যাবতীয় যে শর্তগুলো রয়েছে সেগুলো পূরণ করে কাস্টমস ক্লিয়ারেন্স নিতে হয় এবং কাস্টম ক্লিয়ারেন্স নেওয়ার পরেই কিন্তু পণ্য জাহাজীকরণ করা যায়। জাহাজে মাল প্রেরণ এবং যেহেতু বহনপত্র আগেই সংগ্রহ করা হয়েছে এবং সে অনুযায়ী বহনপত্র প্লাস মেট রসিদ জাহাজের ক্যাপ্টেনের কাছে জমা দিয়ে মালকে জাহাজীকরণ করা হয় এবং পরে দেখো লেখা আছে যে মাল বোঝাইয়ের সংবাদ প্রেরণ। মাল জাহাজীকরণ করা হলেই কিন্তু সাথে সাথে আবার এই খবরটা আমদানিকারককে জানাতে হয় এবং এটি সাধারণত ব্যাংকের মাধ্যমেই জানানো হয়। এরপরে রপ্তানি দলিল তৈরি ও প্রেরণ। জাহাজে মাল বোঝাই করা হয়েছে, এখন যেহেতু জাহাজে মাল বোঝাই করা হয়ে গেছে অবশ্যই জাহাজ তার গন্তব্যে রওনা দিবে। তার আগে কি করতে হবে, এই সমস্ত ডকুমেন্টস জাহাজীকরণ প্লাস মানে রপ্তানি সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস কিন্তু রপ্তানিকারক আমদানিকারকের ব্যাংকের মাধ্যমে আমদানিকারকের কাছে পাঠাবে এবং সে অনুযায়ী 14 দিনের মধ্যে কিন্তু রপ্তানিকারক কি করবে, আমদানিকারক রপ্তানিকারকের পাওনা পরিশোধের ব্যবস্থা নেবে যদি কোনো সমস্যা না থাকে। মূল্যপ্রাপ্তি সাধারণ নিয়ম, যেটা আমি আমদানি প্রক্রিয়ায় বলেছিলাম যে কাগজপত্রে কোনো সমস্যা না থাকলে 5 কর্মদিবসের মধ্যে মানে পাওনা পরিশোধ করতে হবে আমদানিকারকের। রপ্তানিকারকের ক্ষেত্রেও সে একই অবস্থা। যেহেতু মাল বুঝাইয়ে করার পরে 14 দিনের মধ্যে তাকে ডকুমেন্টস পাঠাতে হবে এবং এই ডকুমেন্টস পাওয়ার 5 দিনের মধ্যে কিন্তু রপ্তানিকারককে আমদানিকারক তার পাওনা পরিশোধ করে দিবে এবং পাওনা পরিশোধ করার পর
রপ্তানিকারক পাওনা বুঝে পেয়েছে মর্মে একটি চিঠি আমদানিকারককে দিয়ে তাদের লেনদেনের পরিসমাপ্তি করবে। তো এই ছিল আমাদের আমদানি রপ্তানি প্রক্রিয়া। যেহেতু এটি বৈদেশিক মুদ্রা ও বিনিময় চ্যাপ্টার, সেহেতু আমাদের বৈদেশিক বাণিজ্য এখানে এমনিতেই এসে পড়ে। তো আমরা নেক্সট ক্লাসে প্রত্যয়পত্র প্লাস ফ্যাক্টরিং সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সকলকে।